আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক আজকের এই আলোচনায়। আমি আপনাদের সাথে আছি ডক্টর নওসাবা নূর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, সাধারণ ভাষায় যেটাকে আমরা প্রেশারের সমস্যা বলে থাকি। গবেষণায় দেখা গেছে আমাদের দেশে প্রতি 4 জনে 1 জন এই উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপ থেকে হার্টের সমস্যা, স্ট্রোক, কিডনি জটিলতা, এমনকি মৃত্যুবরণও হতে পারে। সম্প্রতি 17 মে উদযাপিত হয়ে গেল বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কে আমাদের সকলের সচেতনতার প্রয়োজন। আজকের এই আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করেছেন মেডিসিনের বিখ্যাত প্রফেসর FM সিদ্দিকী স্যার, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক মুহিবুর রহমান স্যার, প্রফেসর অফ নেফ্রোলজি, পপুলার মেডিকেল কলেজ। চলুন আমরা আজকে হাইপারটেনশন সম্পর্কে কিছু শুনি। প্রথমে আমি সিদ্দিক স্যারের কাছে শুনতে চাচ্ছি যে উচ্চ রক্তচাপ কি, সাধারণ মানুষের ভাষায় এটাকে কি বলে, বা কত বেশি হলে আমরা এটাকে আসলে উচ্চ রক্তচাপ বলে থাকি। উচ্চ রক্তচাপ হচ্ছে একটা সংজ্ঞা, যেটা অনেক সময় বিভিন্ন দেশের প্রেক্ষিতে কিছুটা ভ্যারি করে, কিন্তু এখন সমস্ত পৃথিবীর চিকিৎসকরাই একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট একমত হয়েছেন যে সিস্টোলিক বা উপরের ব্লাড প্রেশার যেটা, সেটা যদি 140 বা তার উপরে হয়, এবং নিচের যেটা সেটা 90 বা তার উপরে হয়, তাহলে সেটাকে সাধারণভাবে আমরা উচ্চ রক্তচাপ হিসাবে ধরে রাখি। এরপরেও যদি একটা লেভেল আছে যে 130 থেকে 140 বা 120 থেকে 140 যারা আছে, অথবা 80 থেকে 90 ঘরে যারা আছে, তাদেরকে সংজ্ঞায়িত করা হয়। এখন বলা হচ্ছে তাদের এলিভেটেড ব্লাড প্রেশার, বা তাদের রক্তচাপটা একটু বেশি, যদিও তারা হাইপারটেনশন ওই লেভেলে এখনও যায়নি। তাহলে আমরা ধরতে পারি 140 থেকে 90, সিস্টোলিক প্রেশার 140, ডায়াস্টোলিক 90, এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে উচ্চ রক্তচাপ। তার নিচে ওই লেভেল যেটা 80 থেকে 90, আর 130 থেকে 40 বা 120 থেকে 40, এটাকে বলা যেতে পারে এলিভেটেড ব্লাড প্রেশার বা রক্তচাপ কিছুটা বেড়ে আছে, যেটা এখনও হাইপারটেনশন হয়নি। আমি একটু মুহিবুর রহমান স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, স্যার আমাদের খুব সুন্দর করে সংজ্ঞায়িত করলেন যে হাইপারটেনশন আমরা কখন বলবো, এলিভেটেড ব্লাড প্রেশার আমরা কখন বলবো। এই দুটোর ডিফারেন্সিয়েশন করার কারণটা কি? এবং এর সাথে আরেকটি কোয়েশ্চেন একটু ছোট্ট করে জানতে চাই, উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলেও অবহিত করা হয়, এর কারণটা কি স্যার? ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নের জন্য। প্রথমত আপনি যেটা বলেছেন যে সিদ্দিকী স্যার যেটা বলছিলেন যে 130 থেকে 140-এর মধ্যে এটাকে আমরা বলি এলিভেটেড ব্লাড প্রেশার, বা কেউ কেউ এটাকে প্রি হাইপারটেনশন বলে থাকে, বা এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 থেকে 90-এর মধ্যে সেটাকে প্রি হাইপারটেনশন বা এলিভেটেড ব্লাড প্রেশার বলা হয়। তা এই সংজ্ঞা এই সংজ্ঞায়িত করার প্রধান কারণ হচ্ছে, যখন আপনার রক্তচাপ 130 সিস্টোলিক 180 এবং 80 ডায়াস্টোলিকের উপরে যাবে, তখন আপনি অবশ্যই সাবধান হওয়া উচিত, এবং আপনি কিছু কিছু জীবনযাত্রায় কিছু কিছু পরিবর্তন এনে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যাতে আপনি আপনার ব্লাড প্রেশার 140/90-এর উপরে না চলে যায়। তখন যাকে আমরা বলি ডেফিনেটলি হাইপারটেনসিভ। এবং আরেকটা কারণ হচ্ছে এই এইভাবে সংজ্ঞায়িত করার, সেটা হচ্ছে যে 140/90-এর বেশি হলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ঔষধ প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়, যেটা 130 থেকে 140 এবং 80 থেকে 90-এর ক্ষেত্রে আমরা সাধারণত ঔষধের প্রয়োগ করি না। আমরা পেশেন্টকে কিছু উপদেশ দিয়ে থাকি, যেমন তার যদি ওজন বেশি থাকে তা আমরা ওজন কমানোর পরামর্শ দিই, নিয়মিত এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কায়িক পরিশ্রম করার উপদেশ দেই। তার খাদ্যের মধ্যে আমরা বলি যে লবণের পরিমাণ যেন কমিয়ে দেন, মানে লবণ খাওয়ার, রেস্ট্রিকশন অফ সল্ট ইনটেক। এবং আমরা কিছু একটা ডায়েট আছে, আপনি শুনে থাকবেন, সেটাকে বলা হয় ড্যাশ ডায়েট। ড্যাশ মানে হচ্ছে ডায়েটের অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন, এখান থেকে ড্যাশ শব্দটা এসেছে। তো ড্যাশ ডায়েট মানে হচ্ছে, মূলত সংক্ষেপে বললে, ড্যাশ ডায়েট মানে হচ্ছে যেখানে ফলমূল, শাকসবজি বেশি থাকবে এবং উদ্ভিদজাত খাবার বেশি থাকবে, এবং যেখানে প্রাণীজ খাবার কম থাকবে এই ধরনের, এবং এখানে বাদাম এবং অন্যান্য গ্রেইনস থাকবে, এই ধরনের খাবারে দেখা যায় যে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা কমে যায়।
তো আমার মনে হয় যে অবশ্যই কারো ব্লাড প্রেশার যদি 130/80 উপরে থাকে, তাদেরকে আমরা অ্যাটলিস্ট এই উপদেশগুলো দিতে পারি, এবং তাকে ধূমপান ত্যাগ করতে বলতে হবে এবং মদ্যপানও ত্যাগ করতে বলতে হবে, কারণ এগুলো রক্তচাপ বাড়িয়ে দিয়ে থাকে। আর দ্বিতীয়ত, আপনি যে প্রশ্নটি করেছেন যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নীরব ঘাতক কেন বলি, তার কারণটা হচ্ছে আপনি যে বললেন না, আমরা জানি প্রতি 4 জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, কিন্তু আরও মজার ব্যাপার হলো যে এদের মধ্যে 50% মানুষই জানেন না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। তার কারণটা হচ্ছে রক্তচাপের জন্য আসলে কোনো উপসর্গ দেখা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো উপসর্গই দেখা যায় না। কিন্তু এটা যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, তাহলে এখান থেকে অনেকগুলো জটিলতা দেখা দিতে পারে। যেমন ধর, আপনার একদিকে অবশ্যই হতে পারে, এটাকে আমরা বলি স্ট্রোক বা পক্ষাঘাত, হার্টের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, কিডনি সমস্যা হতে পারে। সেই জন্য একসময় যখন তার এই সমস্যাগুলো হয়, সেসব সমস্যা নিয়ে তারা আসেন, কিন্তু তারা জানতেনই না তার উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সেজন্য এটাকে বলা হয় নীরব ঘাতক, কারণ এটা কোনো উপসর্গ তৈরি করে না। আপনি হয়তো বুঝতেই পারবেন না রক্তচাপ পরিমাপ না করলে যে আপনার রক্তচাপ বেশি, কিন্তু আপনার হঠাৎ করে দেখা গেল যে আপনার কোনো একটা জটিলতা দেখা দিয়েছে, সেটা নিয়ে আপনি ডাক্তার শরণাপন্ন হচ্ছেন। এই জন্য আমরা হাইপারটেনশনকে সাধারণত বলে থাকি নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার। সিদ্দিক স্যারকে এই ব্যাপারে একটু প্রশ্ন করতে চাই। আমরা আপনাদের দুজন স্যারের পক্ষ থেকে শুনলাম যে আসলে একটা মার্কিং আছে প্রেশারে, যে 130/80 উপরে উঠলে আমরা সেটাকে কিছুটা এলিভেটেড ব্লাড প্রেশার বলছি, এবং 140/90 উপরে আমরা হাইপার টেনশন বলছি। সো সেই হিসেবে স্যার একটু প্রশ্ন আমার থাকবে আপনার কাছে, যে আসলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের উপসর্গগুলো কী হওয়া, উপসর্গ ইউজুয়ালি কী হয়, উপসর্গ ছাড়াও কি এই ধরনের প্রেশার নিয়ে, মানে হয়তো অনেকে ঘুরে বেড়াচ্ছেন, আমরা স্যার যেটা মুহিব স্যার বলছিলেন যে অনেকে হয়তো জানেন না এই জিনিসটা। সো এটা মানে ডায়াগনোসিস করার জন্য আসলে কোন বয়স থেকে প্রেশারটা রেগুলার মাপা উচিত, বা এটা জরুরি কতখানি? কারণ আমাদের মধ্যে সাধারণভাবে একটা বিলিভ হয় যে বয়স বাড়ার সাথে সাথে আসলে প্রেশারের সমস্যা হবে। সো স্যার, আমি আসলে দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে প্রেশারের উপসর্গ সাধারণত কী হয়, এবং কোন বয়স থেকে আসলে রেগুলার প্রেশার মাপা উচিত? একটু আগেই প্রফেসর মুহিব বলেছেন যে উচ্চ রক্তচাপের আসলে সরাসরি কোনো লক্ষণ হয় না। এটা হচ্ছে উচ্চ রক্তচাপের সবচাইতে বিপজ্জনক একটা ব্যাপার। আপনার এত বড় একটা অসুখ যার কোনো লক্ষণ হয় না, সেজন্য সবসময় এই যে বিশ্ব হাইপারটেনশন দিবস বা বছরে যে এই দিবসগুলো পালন করা হয়, এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যেন এই সময় মানুষকে সচেতন করা যায়। তাহলে আমাদের যেটা করতে হবে, কোনো লক্ষণ থাকুক বা না থাকুক, আমাদের একটা সময়ে সবাইকে ব্লাড প্রেশার মাপতে হবে। সেজন্য যদি দেখা যায় যে পরিবারে যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেই ধরনের পরিবারে যদি একটু মোটাসোটা হয়, তাহলে 20 বছরের উপরেই বছরে অন্তত একবার বা দুইবার প্রপার ওয়েতে ব্লাড প্রেশারটা চেক করা উচিত। আর একটা স্টাডিতে দেখা গেছে যে 40-এর নিচে হাইপারটেনশন ডায়াগনোসিস হওয়ার ঘটনা অনেক, একটা বৃহত্তর জনগোষ্ঠী যাদের বয়স 40-এর নিচে তারা হাইপারটেনশনে ভুগে থাকেন। সেজন্য এরাও কিন্তু কোনো লক্ষণ হয় না, টের পায় না, যেটা উনি বলেছেন যে স্ট্রোক বা যে কোনো একটা ভয়াবহ কমপ্লিকেশন নিয়ে আসেন। সেজন্য রুটিনলি অন্তত বছরে 6 মাসে একবার যাদের রিস্ক বেশি তাদের করা উচিত। আর সাধারণভাবে সব পপুলেশনেরই ধরুন 30 বয়স যাদের আছে তাদের উপরে, যা 30-এর উপরে যারা, প্রত্যেকেরই অন্তত 3 মাস বা 6 মাস পরে একবার ব্লাড প্রেশার চেক করা উচিত। এবং যাদের এলিভেটেড ব্লাড প্রেশার যে গ্রুপটা হবে, সেই গ্রুপটার কিন্তু চিকিৎসকের তত্ত্বাবধানে চলে আসা উচিত। এই জন্য যে একটু আগে প্রফেসর মুহিবুর রহমান বলেছেন যে এই গ্রুপটা যদি কাউন্সিলিং বা চিকিৎসার মধ্যে থাকে, তাহলে তারা উচ্চ রক্তচাপ ঠেকাতে পারেন। আবার দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে বা কিডনির সমস্যা আছে, সেই সমস্ত লোকদের কিন্তু এলিভেটেড ব্লাড প্রেশারের চিকিৎসা করতে হয়, যদিও সে 140 বা 190-এর উপরে যায়নি। সেজন্য এইভাবে লক্ষণ থাকুক বা না থাকুক, একটা নিয়মিত বিরতিতে প্রত্যেকেরই এই বয়সে যাদের 30-এর উপরে বা
ডায়াগনোসিস হয়নি এখনও, তাদের নিয়মিত রক্তচাপ মাপা উচিত। স্যার আমরা তো জানলাম কোন বয়সে, এমনি স্যার উপসর্গ কি কিছু থাকতে পারে? উপসর্গ ব্লাড প্রেশারের সরাসরি কোনো উপসর্গ হয় না। যেগুলো আমাদের রোগীরা এসে সাধারণভাবে বলে যে ঘাড়ের পিছনে ব্যথা হয় বা মাথা ভার হয়ে থাকে, চাপ ধরে থাকে, এগুলো কিন্তু হাইপারটেনশনের সরাসরি কোনো লক্ষণ। এগুলো অ্যাংজাইটি বা স্ট্রেস জনিত ডিসঅর্ডারের সিমটম হিসাবে দেখা যেতে পারে। তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে হাইপারটেনশনের প্রাথমিকভাবে কোনো উপসর্গ হবে না। সেজন্য আমার উপসর্গ থাকুক বা না থাকুক, ব্লাড প্রেশার চেক করেই বুঝতে হবে যে আমার ব্লাড প্রেশার আছে কি নাই। উপসর্গ যেন আমাকে চালিত করতে না পারে। একটু আগে উনি বলেছেন, আপনি খেয়াল করে দেখবেন যে উনি বলেছেন যে রোগীরা কিন্তু কনফিডেন্ট থাকে যে সে বুঝতে পারে যে প্রেশার বেড়েছে কি বাড়েনি। সেজন্য রক্তচাপ মেপেই বোঝা উচিত, উপসর্গের উপরে একদম ভরসা করা উচিত না। স্যারের কথাতে আমরা একটা জিনিস স্পষ্ট পেলাম যে আসলে সবসময় যে উপসর্গ থাকবে ব্যাপারটা এরকম না, এবং একটা সার্টেন এজের পর থেকে আসলে নিয়মিত প্রেশার মাপা উচিত। স্যার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরিবারে কারো যদি থাকে প্রেশার সমস্যা আক্রান্ত, বাবা মা বা পরিবারে কেউ, তাহলে ইয়াং বয়স থেকে আরও বেশি কনসার্ন হওয়া প্রয়োজন। এই রিলেটেডে আমি মুজিবুর রহমান স্যারকে জিজ্ঞেস করতে চাই যে হাইপারটেনশন বা প্রেশার কি আসলে রিস্ক ফ্যাক্টরস থেকে, এটা কি পুরোটাই জেনেটিক নাকি কিছু এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণও এর পেছনে রয়েছে? প্রথমত হচ্ছে যে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের একটা বেশ বিশাল অংশ, ধরেন প্রায় 90%, শতকরা 90%ই কেন উচ্চ রক্তচাপ হয়েছে সেটা আমরা জানতে পারি না, সেটার কোনো কারণ থাকে না। এটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। তবে কিছু কিছু অসুখ আছে যে অসুখের কারণে মানুষের উচ্চ রক্তচাপ হতে পারে, এগুলোকে বলি আমরা সেকেন্ডারি হাইপারটেনশন। যেমন ধরেন কিডনির জটিলতা, কিডনি ফেলিয়ার যদি কারো হয়ে থাকে তার উচ্চ রক্তচাপ হতে পারে। তারপরে আপনার যদি কারো আমাদের রক্তনালীর কিছু অসুখ আছে, সেই ধরনের কোনো অসুখ থাকে, কোয়াকটেশন অফ এওর্টা, এই ধরনের এগুলো উচ্চ রক্তচাপ হতে পারে। তারপর আপনার কিছু টিউমার যেমন ফিওক্রোমোসাইটোমা, সেইগুলো এই ধরনের টিউমারের কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে। সুতরাং উচ্চ রক্তচাপ, তবে আমাদের জানতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো স্পেসিফিক কারণ থাকে না। এটা অজ্ঞাত কারণে এখনও মানুষ আসলে ঠিকমতো জানেন না যে কেন মানুষের উচ্চ রক্তচাপ হয়। সেজন্য এটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। সেজন্য তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যেটা সিদ্দিক স্যার বেশ জোর দিয়ে বলেছেন যে পরিবারে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অন্য মানুষের থেকে একটু বেশি। সুতরাং আপনার যদি পারিবারিক ইতিহাস থাকে উচ্চ রক্তচাপের, সেটাও আপনাকে কনসিডার করতে হবে, এবং সেই সব মানুষের আরেকটু ঘন ঘন রক্তচাপ মেপে দেখা উচিত যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা। এবারে অনেকে আছে যে বেশি লবণ খান, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ উচ্চ রক্তচাপ হওয়ার। সুতরাং লবণ খাওয়ার ব্যাপারে আমাদের একটু সাবধান হওয়া উচিত, আমরা যেন বেশি লবণ না খাই। এটা একটা এনভায়রনমেন্ট। আর যারা স্ট্রেস কিংবা এংজাইটিতে ভুগে থাকেন তাদেরও উচ্চ রক্তচাপ হতে পারে। সুতরাং আমাদের উচিত আমরা যদি স্ট্রেস এংজাইটি যতটা পারি কমাতে, আমাদের জীবনটাকে আরেকটু সহজ করতে, তাহলে হয়তো আমাদের এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। স্যার আমি ইয়াংস্টারদের জন্য বলতে বলবো স্যার যে ইয়াংস্টারদের জন্য কেন অ্যাডভাইস দিতে চান কিনা যে লাইফস্টাইল রিলেটেড যেটা আমাদের পরবর্তীতে প্রেশারের রাইজ করতে পারে বা এরকম স্যার? যেমন জাঙ্ক ফুড বা জি স্যার, সেটাই। ফুড খাওয়ার একটা হ্যাবিট আছে টিনেজ থেকেই। তো দেখা যায় যে টিনেজ থেকে যারা এইসব খাবার খেতে থাকে তারা একটু ওজন বেশি হয়, এবং 20 বছরের পরে তাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যাগুলো হয়। উচ্চ রক্তচাপ অল্প বয়সে হয়, শুধু তাই না, তাদের প্রিম্যাচিউর হার্টের রোগ, কিডনির রোগ এগুলো হতে পারে। সেজন্য ওই ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। আমরা আসলে কিভাবে লাইফস্টাইল করব বা কিভাবে ম্যানেজমেন্ট হবে এগুলো নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে একটু পরে আরও ডিটেল ডিসকাশনে যাব। কিন্তু তার আগে আমি একটু সিদ্দিক স্যারের কাছে শুনতে চাই যে প্রেশার মাপার বা আমরা যে প্রেশার নিয়ে কথা বলছি বা এটা আসলে কেন এতটা জরুরি আমাদের জানা, এখান থেকে কী কী জটিলতার সৃষ্টি হতে পারে এক। আর দ্বিতীয় প্রশ্নটা আমি করতে চাই স্যার আপনাকে, আপনি বলছিলেন যে যাদের ডায়াবেটিস বা অন্য অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা প্রেশারটা আরও কমে রাখতে চাই, এটার কারণ কি বা এই রিলেটেড স্যার যদি আমাদের একটু দিক নির্দেশনা দেন। আচ্ছা, একটু আগেই প্রফেসর মুজিবুর রহমান খুব সুন্দরভাবে বলেছেন যে
এটা সাইলেন্ট কিলার। আপনি একটু আগে বলছিলেন যে সাইলেন্ট কিলার কেন, উনি বলেছেন যে যেহেতু কোনো লক্ষণ হয় না কিন্তু আস্তে আস্তে বেড়ে এটা কয়েকটা অর্গানকে টার্গেট অর্গান বলা হয়। আমরা যদি সেভাবে চিন্তা করি, ব্রেন, চোখ, হার্ট, কিডনি, এই চারটা হচ্ছে এটার ভাইটাল টার্গেট অর্গান। ব্রেনে উচ্চ রক্তচাপের জন্য স্ট্রোক হতে পারে, চোখে হলো রেটিনোপ্যাথি বলি, মানে অন্ধত্ব একটা অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। হার্টে তো অনেক বড় বড় হার্টের অসুখ, আমাদের দেশে যে কার্ডিয়াক মর্টালিটি, হার্টের জন্য যত মানুষের জটিলতা মৃত্যু হয় তার অন্যতম প্রধান কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। কিডনির রোগের, কিডনি ফেলিওরের যতগুলো ইম্পর্ট্যান্ট কজ আছে সবার পিকে আছে উচ্চ রক্তচাপ। এই কথাগুলো কিন্তু মহিউর রহমান সাহেব নিজে বলেছেন। আমি আবার এটা এমফেসিস দিচ্ছি যে এই অর্গানগুলোকে সেভ করার জন্যই আমাদেরকে অনেক আগে থেকে রক্তচাপ মাপতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ গবেষণায় দেখা গেছে যারা রক্তচাপকে নিয়ন্ত্রণে রেখেছেন তারা এইসব অসুখে, এইসব কমপ্লিকেশনে একদম ভোগেননি, অনেক বছর তারা সুস্থ জীবনযাপন করেছেন। যারা খামখেয়ালি করেছে, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখেননি, তারা অল্প বয়স থেকেই তারা বিভিন্ন রোগে ভুগেছেন। এটা হলো একটা দিক। একটা হচ্ছে আপনি বলছিলেন যে একটু এলিভেটেড ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা কোন রোগগুলোকে কনসার্নে নিয়ে আমরা কিভাবে কন্ট্রোল করব। দুইটা অসুখের ক্ষেত্রে আমাদেরকে এলিভেটেড ব্লাড প্রেশারের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে কিডনির জটিলতা যাদের আছে, যাদের কিডনি রেনাল ফেলিওরের খুব সহজেই ডায়াগনোসিস করা যায়, ক্লিনিশিয়ানরা এমনকি প্রাইমারি কেয়ার যারা এমবিবিএস ডাক্তার তারাও বুঝতে পারে যে কিডনির জটিলতা। যারই কিডনির কোনো না কোনো জটিলতা আছে সেখানে দেখতে হয় ইউরিনে প্রোটিন যায় কিনা। যাদের প্রোটিন ইউরিয়া আছে এবং কিডনির জটিলতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপের টার্গেট কম, 120-এর নিচের, 120-র নিচে যদি সিস্টোলিক প্রেশার রাখা যায় তাহলে দেখা যায় অনেক বছর ধরে কিডনিকে সেভ রাখা যায়। সেজন্য এলিভেটেড ব্লাড প্রেশার যারা আছে তার ক্ষেত্রেও উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ করতে হবে। শুধু তাই না, কয়েকটা উচ্চ রক্তচাপের মেডিসিন আছে যেগুলো একেবারে কিডনির ফাংশনকে মেনটেন করে অনেক বছর কিডনিকে সুরক্ষা দিয়ে থাকে, সেগুলো দিতে হয়। সিমিলারলি হার্ট ফেলিওরের ক্ষেত্রে, কার্ডিয়াক যাদের ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট ডায়াবেটিস আছে এদের ক্ষেত্রে এলিভেটেড হাই ব্লাড প্রেশার, এলিভেটেড প্রেশারটাকে খুব সুন্দর নিয়ন্ত্রণ রেখে ওই অসুখগুলোকে অনেক বছর ধরে কন্ট্রোল করা যায়। আমরা তাহলে স্যারদের আলোচনা থেকে আসলে প্রেশার কি, প্রেশারের কারণ কি হতে পারে এবং কি জটিলতার সৃষ্টি হতে পারে সে সম্পর্কে জানলাম। এবার আমরা আসলে জানতে চাই যে আমরা এই ব্লাড প্রেশার ডায়াগনোসিস হলে কিভাবে ম্যানেজমেন্টে যেতে পারি। ম্যানেজমেন্ট আসলে আমরা সাধারণত দুভাবে করে থাকি, আমরা সবাই জানি। একটা কিছু লাইফস্টাইলের মাধ্যমে করা হয়, কিছু ওষুধের মাধ্যমে। আমি মুহিবুর রহমান স্যার অলরেডি আমাদের সাথে ডিসকাস করেছেন লাইফস্টাইল রিলেটেড। তারপর আমি বলবো যে স্যার ব্লাড প্রেশার প্রতিরোধে অথবা ব্লাড প্রেশার ডায়াগনোসিস, হাইপারটেনশন ডায়াগনোসিস হয়ে গেলে লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা স্পেসিফিক কী কী অ্যাডভাইস দিতে পারি এবং এই রিলেটেড আপনি স্যার একটু ড্যাশ ডায়েটের কথা বলছিলেন, ওইটা যদি স্যার একটু ডিটেল বলতেন স্যার। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন উত্তর দেবো। তার আগে আমি আরেকটা ব্যাপার বলে নিই যেটা আমার এখন মাথায় এসছে। সেটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস আমাদের জানা উচিত, অনেকেই ডাক্তারের কাছে গেলে অনেকে ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়, এটা অনেকে মনে রাখতে হবে। এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। সুতরাং ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে ব্লাড প্রেশার বেশি পাওয়া গেলেই যে আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন সেটা কিন্তু মনে করা ঠিক হবে না। কারণ দেখা গেছে যে ডাক্তার অ্যাবাউট 25% মানুষ যারা ডাক্তারের কাছে যায় তাদের ডাক্তার চেম্বারে যাওয়ার পরে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। এটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন। এবং এই জন্য বাসায় ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা করতে পারলে সেটা কিন্তু ভালো। এবং সেখানে আপনার ভালো সেখানে আপনার আরও প্রকৃত ব্লাড প্রেশার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো ডাক্তারের চেম্বারে যে ব্লাড প্রেশার মাপার চেয়ে। তবে কতগুলো ব্লাড প্রেশার মাপার আগে আপনার কতগুলো ব্যাপার লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনি যদি কোনো কাজ করতে থাকেন তাহলে 5 মিনিট বিশ্রাম নেওয়ার পর, অন্তত 5 মিনিট বিশ্রাম নেওয়ার পর ব্লাড প্রেশার মাপতে হবে। ব্লাড প্রেশার মাপার 15 মিনিট আগে এই সময়ের মধ্যে আপনি সিগারেট খাবেন না কিংবা চা পান করবেন না। সেটা আপনার প্রস্রাবের থলি যাতে খালি থাকে
ব্লাডার যাতে এমটি করতে পারি আমরা, এমটি করে। এবং ভালো হয় আসলে বসে ব্লাড প্রেশার মাপলে কোনো টেবিলের উপরে হাতটা থাকবে, যাতে হাতটা আমাদের হৃৎপিণ্ডের একই লেভেলে থাকে, টেবিলের উপর হাতটা থাকবে এবং পা যেন মাটির উপর টাচ করে, মাটির উপরে থাকে, এবং পিঠ যেন সাপোর্ট হয়, পিঠে যেন সাপোর্ট থাকে। এইভাবে যদি ব্লাড প্রেশার মাপা যায় তাহলে সেই ব্লাড প্রেশারটা আমাদের প্রকৃত ব্লাড প্রেশারের অনেক কাছাকাছি হবে। তো সুতরাং এইভাবে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন বাসায় যদি আপনারা ব্লাড প্রেশার মাপতে পারেন তো সেটা ভালো। এই ডাক্তারের চেম্বারে যে ব্লাড প্রেশার মাপাচ্ছে, কেননা চেম্বারে যে ব্লাড প্রেশার কিন্তু অনেকের বেড়ে যেতে পারে, যে আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছেন না। তো এই জিনিসটা যাই। হ্যাঁ, আরেকটা ব্যাপার হয় মাস্ট হাইপারটেনশন। এটার ইনসিডেন্স একটু কম, তবে এটাও হতে পারে কারো দেখা গেছে যে ডাক্তারের চেম্বারে গেলে পর ব্লাড প্রেশার কম থাকে, কিন্তু বাসায় মাপলে ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়। এটাকে বলে মাস্ট হাইপারটেনশন। কিন্তু এদের মাস্ট হাইপারটেনশন আরও বেশি ক্ষতিকর, কারণ তারা ডাক্তারের চেম্বারে ডাক্তার বলে দেন যে আপনার তো ব্লাড প্রেশার স্বাভাবিক, আপনার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আসলে কিন্তু তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে একবার ব্লাড প্রেশার বেশি পাওয়া গেলেই আপনাকে উচ্চ রক্তচাপে ভুগছেন বলে আপনাকে ডায়াগনোসিস করা ঠিক হবে না। আপনাকে অন্তত আপনি যদি রক্তচাপ খুব বেশি না থাকে, আপনি একবার ব্লাড প্রেশার বেশি পাওয়ার পরে অন্তত 7 দিন পরে আবার মেপে যদি দেখেন ব্লাড প্রেশার বেশি পাওয়া যাচ্ছে, তখনই উচ্চ রক্তচাপ আছে বলে আপনাকে ডায়াগনোসিস করাটা সেটা ঠিক হবে। তাহলে প্রকৃত উচ্চ রক্তচাপে রুগীদেরকে আমরা শনাক্ত করতে পারবো। এবার আমি আপনার প্রশ্নে আসি যে উচ্চ রক্তচাপ হলে কিংবা হওয়ার আগে আমি যদি আমার পরিবারে যদি উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে তাহলে আমরা কী কী সতর্কতা অবলম্বন করতে পারি। তো আমি খুব বেশি কিছু বলবো না। প্রথমত আমি বলবো আপনি কি ওভারওয়েট বা অতিরিক্ত ওজনে ভুগছেন কিনা এবং আপনি ওবেস কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ওজন কমানোর চেষ্টা করতে হবে, এবং কারণ না ওজন কমে গেলে কিন্তু আপনার রক্তচাপ কমে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি যদি ওবেজ হয়ে থাকেন কিংবা ওভারওয়েট হয়ে থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনার ওজন কমাতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুবই প্রয়োজনীয়। শুধু যে রক্তচাপের জন্য তা না, এটা নানাবিধ উপকারিতা আছে। সুতরাং আমাদের সবারই উচিত যাতে আমরা প্রতিদিন কিছু সময় হাঁটি অথবা দৌড়াই, এবং আমরা যদি মানে খুবই অল্প দূরত্বে কোথাও যাই সেখানে যেন হেঁটে হেঁটে যাই, গাড়িতে না যেয়ে কিংবা রিক্সায় না যেয়ে। আমরা যদি সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা লিফটে না উঠে সিঁড়ি দিয়ে উঠি, তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার মধ্যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজটা ঢুকে যাচ্ছে, এবং এইভাবে আমরা আমাদের ওজনও নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মধ্যে যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, এটাকে বলে ড্যাশ ডায়েট, DASH, ড্যাশ ডায়েট। তো এই ড্যাশ ডায়েটটার মানেটা হচ্ছে, এর সারমর্মটা হচ্ছে আপনি বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল খাবেন, এবং আপনি কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার খেতে পারেন, এবং আপনি গ্রেইনস খাবেন, কিন্তু আপনার অন্যান্য খাবার বিশেষ করে প্রাণীজাত খাবার আপনার খাবারে কম থাকবে। তাহলে সেটা হবে ড্যাশ ডায়েট। সেই ধরনের ডায়েট খেলে দেখা যায় যে এদের উচ্চ রক্তচাপ কম হয়, এবং এদের অনেক ক্ষেত্রে রক্তচাপ কমেও আসে। আরেকটা হচ্ছে যে লবণ খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। আমার মনে হয় যে রান্নায় যতটুকু লবণ থাকে ততটুকু লবণ খেলেই যথেষ্ট। আলাদা করে লবণ যেন না খাই, এবং লবণাক্ত খাবার যেন না খাই আমরা। আর এছাড়া আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা যেন এই ধরনের খাবার পরিহার করি। তাহলে আমার মনে হয় জীবনযাত্রায় আমি যদি আমার জীবনযাত্রার মধ্যে যদি আমি কর্মঠ হই এবং আরও বেশি কায়িক পরিশ্রমের মধ্যে চলে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আরেকটা হচ্ছে যে রাত্রে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো। এখন আজকাল বলা হয় যে আমাদের প্রতিদিন রাত্রে অন্তত 8 ঘন্টা ঘুমানো উচিত। সুতরাং আপনাদের সবারই চেষ্টা করা উচিত আমরা যেন প্রতিদিন রাত্রে 8 ঘন্টা ঘুমাই, এবং আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের করা উচিত। আমরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়ি সেটা অবশ্য সবসময় কন্ট্রোল করা যায় না, কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে আমাদের দুশ্চিন্তা মুক্ত থাকার। এবং যেসব জিনিসে আপনার মন ভালো থাকে, আপনার ভালো লাগে, সেই সব জিনিসে আপনি সময় ব্যয় করলে আশা করি আপনি ভালো থাকতে পারবেন।
আমরা লাইফস্টাইল সম্পর্কে আসলে অনেক কিছু শুনলাম এবং আমরা চেষ্টা করবো আসলে আমাদের দৈনন্দিন রুটিনে ছোট ছোট জিনিসগুলো একটু ঢুকানোর। আমি সিদ্দিক স্যারের কাছে শুনতে চাচ্ছি, যদিও স্কোপটা আসলে অনেক বিশাল, যে আমরা আসলে আমি স্যারের কাছে ছোট্ট করে শুনতে চাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা কি ধরনের ওষুধ দিয়ে থাকি, এবং ওষুধ দেখা যায় অনেক ধরনের ওষুধ আছে, এবং একটা আমাদের ফিজিশিয়ান হিসেবে আমরা এই চ্যালেঞ্জটা খুব ফেস করি যে পেশেন্টরা হয়তো নিয়মিত ওষুধ খাচ্ছেন বা না খাচ্ছেন না অথবা ভুলে যাচ্ছেন। এই ব্যাপারে স্যার যদি কিছু দিক নির্দেশনা দিয়ে থাকেন। প্রথমত যখন একটা পর্যায়ে আমাদের, যেটা প্রফেসর মুজিবুর রহমান বলেছেন একটু আগে, যে লাইফস্টাইল মডিফিকেশন, দেখা গেল যে এর মধ্যেও প্রেশার কমছে না 2 বার বা 3 বার, 3 মাসের মধ্যে চেক করে দেখা যাচ্ছে যে রুগী সব কিছু ফলো করছে, তারপরেও ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ রয়ে যাচ্ছে 140 বা 190-এর উপরে। তখন এটা হবে প্রত্যেক ফিজিশিয়ানের, যারা চিকিৎসা করছেন তার দায়িত্ব হবে ওই রোগীকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ দেওয়া। তো আমাদের ব্রডলি 4টা গ্রুপের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ আছে, অনেক কিন্তু না, 4টা গ্রুপ। তো 4টা গ্রুপের মধ্যে শুধু ব্লাড প্রেশার কমালেই হবে না, ফিজিশিয়ান বা ডাক্তারকে চিন্তা করতে হবে যে ওই রোগীর ক্ষেত্রে কোন ওষুধটা সবচাইতে উপকার হবে, যে ওষুধটা তার ব্লাড প্রেশারও কমাবে, আবার তার হার্টের যদি রোগ থাকে বা কিডনির বা ডায়াবেটিস থাকে, প্রায় দেখা যায় যে একা তো ব্লাড প্রেশার ওষুধ থাকে না, অন্যান্য অসুখও থাকে। সেজন্য ওই গ্রুপের ওষুধের মধ্যে থেকে একটা গ্রুপ ঠিক করতে হবে যে যেটা তার ওই রোগীর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন যাদের ডায়াবেটিস আছে, কিডনি রোগ আছে, তাদের জন্য সিলেক্টেড এক ধরনের ব্লাড প্রেশার ওষুধ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ দেয়া। আবার যার হার্টের রোগ আছে, হার্ট ফেলিওর আছে এবং ব্লাড প্রেশার আছে, তার ক্ষেত্রে এরকম কিন্তু ফিজিশিয়ানরা জানেন, সাধারণ মানুষ জানে, কিন্তু এটা জানতে হবে এবং সেই ওষুধটা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার ওষুধ প্রেসক্রিপশন দিয়ে দেওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগীরা কি করেন, তারা ওষুধ দোকান থেকে কেনেন বা মানুষের ব্লাড প্রেশার চেক করতে যান। সবচেয়ে বড় ব্লান্ডার যেটা হয় যে প্রায় একটা লার্জ মেজরিটি অফ দিস গ্রুপস অফ পেশেন্ট, তারা ব্লাড প্রেশার চেক করে যখন দেখেন যে স্বাভাবিক দেখাচ্ছে, তখন তাকে ওই যে ওষুধের যারা বিক্রি করছে বা ফার্মাসিস্ট বা দোকানদার, তারা বলে দেয় যে আপনার প্রেশার তো নর্মাল হয়ে গেছে, আপনি বন্ধ করে দেন। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার ওই রোগীর জন্য। আবার অনেক সময় যারা ডাক্তার না, এমন আত্মীয় স্বজন, তারা বলে যায় তোমার প্রেশার তো নর্মাল দেখতে পাচ্ছি, বন্ধ করে দেয়। এই ব্যাপারে রোগীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। এইটা ডাক্তারকেও বলতে হবে, রোগীকেও সচেতন থাকতে হবে, এই কারণে যে যতই ব্লাড প্রেশার নর্মাল থাকুক, সে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থায় যেন ব্লাড প্রেশার ওষুধ বন্ধ না করে, কারণ এটা বন্ধ করলে প্রেশারটা আবার বেড়ে যাবে। আবার অনেক সময় রোগীদের মধ্যে একটা পারসেপশন থাকে, আত্মবিশ্বাস, যে বলে যে আমি বুঝি কখন আমার প্রেশার বাড়ে, সে সময় আমি চেক করে দেখি বেড়ে আছে, আমি খাই, আবার কমে গেলে আমি বুঝি। এরা হলো আরও বিপজ্জনক। এদের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বেশি হয়। এজন্য কখনো নিজের উপর আত্মবিশ্বাস থাকা ঠিক হবে না, কখনো কারো কথায় ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা ঠিক হবে না। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে, চিকিৎসক হয়তো ওষুধ কমাতে বাড়াতে পারেন, কিন্তু ওষুধ বন্ধ করাটা চিকিৎসকের পরামর্শ ছাড়া ঠিক হবে না। এটা সবসময় সারা জীবন ব্লাড প্রেশার রোগীকে মাথায় রেখে চলতে হবে। সিদ্দিক স্যারের কাছে এই রিলেটেড আরেকটা প্রশ্ন আমি করতে চাই। স্যার, একজন পেশেন্ট আমাদের কাছে হাইপারটেনশনে আসলেন, ডায়াগনোসিস হলো, আমরা ওষুধ শুরু করলাম, কয়েকদিন পর পর আসলে ওনার রেগুলার চেক আপে আসা উচিত স্যার? মানে কয়েকদিন পর পর উনি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত স্যার? আচ্ছা, প্রথম হচ্ছে যে ঔষধ যখন শুরু করা হয়, তো প্রফেসর মুহিব সাহেব বলেছেন যে একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, সেটা হচ্ছে যে তার যখন অফিস ওয়ার্কে থাকে, ডাক্তারের চেম্বারে বাইরে থাকে, তখন কীরকম থাকে সেটা উনি সাধারণত একবার দেখতে পারেন। আরেকটা হচ্ছে বাসায় হোম সেটিংয়ে ব্লাড প্রেশার দেখতে হবে। তো যখন ওনার ওষুধ খাওয়ার প্রাথমিকভাবে দেখতে হবে যে কত
উচ্চ রক্তচাপে ওষুধটা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট একটা টার্গেট নিয়ে কিন্তু একজন চিকিৎসক ওষুধ দেন। সেই টার্গেটটা থাকে হলো কাউকে দেখা যায় যে তার উপরে প্রেশার হতো 200, 180, নিচেরটা 110, 20, এমন রোগীকেও চিকিৎসা দিয়ে শুরু করতে হয়। আবার কারো হয়তো তার চেয়ে কম 150, 60 বা 100 এরকম দিতে হয়। তাহলে রুগীর কতটা ব্লাড প্রেশার আছে সে অনুযায়ী কিন্তু চিকিৎসা শুরু করতে হয়। অনেক সময় দুটো ওষুধ একসাথে দিতে হয়। সেই জন্য যখন এই ধরনের রুগীদেরকে একাধিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তখন সেই রোগীকে তার ব্লাড প্রেশার তার হোম এনভায়রনমেন্টে বা ওয়ার্ক এনভায়রনমেন্টে কীরকম থাকে দেখতে হবে। ইউজুয়ালি 2 সপ্তাহের মধ্যে যদি তার চিকিৎসক তাকে বলে দেবেন যে আমি টার্গেট করছি যে আপনার প্রেশারটা 2 সপ্তাহে এত আসা উচিত। তো প্রাথমিকভাবে 2 সপ্তাহের মধ্যে যদি তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে না আসে তাহলে 2 সপ্তাহ পরেই তার রিপোর্ট করা উচিত। আর যদি দেখা যায় যে 2 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে এসছে তাহলে উনি আরও 1 মাস ধরেন, অ্যাটলিস্ট 6 সপ্তাহ, 1 থেকে 1.5 মাস পরে উনি ফিজিশিয়ানের কাছে তার যিনি চিকিৎসা করছেন তার কাছে ফিরে যেতে হবে। স্যার, মুহিবুর রহমান স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যার আমাদের প্রেশার দেখা যাচ্ছে যে হঠাৎ অনেক বেড়ে গেল। আজকে আমরা আসলে কিছু কমন মিথ নিয়ে কথা বলতে চাই। সাধারণ মানুষের মধ্যে যেটা বিশ্বাস আছে যে হঠাৎ প্রেশার বেড়ে গেল, উনি তখন হয়তো বললো যে তেঁতুল খেয়েছি বা প্রেশার কমে যাবে, এরকম একটা বিলিফ আছে যে তেঁতুল খেলে নাকি প্রেশার কমে যায়। সো স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ধরেন কোনো একটা হাইপারটেনসিভ পেশেন্ট বাসায় ওষুধ খায়, উনি হয়তো রেগুলারই খাচ্ছেন, কোনো কারণে হয়তো প্রেশারটা অনেক বেড়ে গেল, স্যার যেটা বলছিলেন হয়তো 180 বা 200 হয়ে গেল উপরেরটা, তখন তাৎক্ষণিকভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং চিকিৎসকের বা হাসপাতালে তাৎক্ষণিকভাবে যাওয়ার গুরুত্ব কতখানি, স্যার যদি একটু সম্পর্কে বলেন। হ্যাঁ, একজন রুগী, আমি আরেকটু পিছন থেকে শুরু করি, যে আমরা যখন একটা রুগীকে ঔষধ দিই তখন কিন্তু আমরা আশা করি যে ব্লাড প্রেশার কমে যাবে। তো ব্লাড প্রেশার কমতে কিছু সময় লাগে, এটা আমাদের বুঝতে হবে। যে কিন্তু আমরা যখনই এবং ব্লাড প্রেশার ওষুধটা ডোজটা অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, কারণ আমরা তো শুরু করবো একটা অল্প ডোজ দিয়ে, তারপর আস্তে আস্তে এটা বাড়াতে হতে পারে, তো কিংবা আবার কমাতেও হতে পারে। তো সেই জন্য আমাদের ওই যে স্যার যেটা বলছিলেন সিদ্দিক স্যার, যে 2 সপ্তাহ পরে একবার দেখা উচিত, তবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে অবশ্যই দেখা উচিত। কেননা কোনো ওষুধের আবার কিছু জটিলতা তৈরি হয়, সেগুলো হচ্ছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। যে সেই জন্য আমাদের দেখতে হবে, এবং প্রথম দিকে রুগীকে একটু ঘন ঘন দেখতে হয়। তার একবার আমরা যখন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে ঔষধ দিয়ে, তখন কিন্তু আমরা পেশেন্টকে প্রতি 3 মাস পর দেখলেও সমস্যা হওয়ার কথা না, যদি না তা অন্য কোনো সমস্যা হয়। তো তারপরে আপনি যেটা বলছেন, হঠাৎ করে কারো উচ্চ রক্তচাপ, যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে কি করবে। সাধারণত দেখা যায় কোনো কারণে রুগী যদি কোনো কারণে উত্তেজিত হয়ে যান, কিংবা কোনো কারণে খুব বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে পড়েন, তখন হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে। বেড়ে গেলেই যে সঙ্গে সঙ্গে কিছু করতে হবে, যদি না এটা খুব বেশি হয়, তা না হলে যেমন 200 বা 140 এরকম, এর বেশি এরকম উচ্চ রক্তচাপ হলে আপনাকে অবশ্যই হাসপাতালে কিংবা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু তার আগে আপনি যদি মনে করেন যে এখানে কোনো উত্তেজনা বশত কারণে হয়েছে, কিংবা কোনো ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন, তখন আপনি শুয়ে থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রক্তচাপ মেপে দেখতে পারেন। যদি রক্তচাপ আবার আগের অবস্থায় চলে আসে তাহলে আপনাকে আর বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। তবে আপনার অবশ্যই এই ঘটনার পরে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তাকে বলা উচিত যে আপনার এই ঘটনাটা ঘটেছিল, যে একদিন আপনার রক্তচাপ খুব বেশি বেড়ে গিয়েছিল। তখন ডাক্তার সেটাকে বিশ্লেষণ করে উনি আপনার রক্তচাপের ওষুধে হয়তো কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন, কিংবা রক্তচাপের ওষুধের আপনি দিনে কখন সেবন করছেন সেইটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। দেখা যায় যে আপনি সকালে ওষুধ খাচ্ছেন কিন্তু সন্ধ্যার দিকে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, তার মানে হচ্ছে যে, কিন্তু সকালের দিকে আবার ব্লাড প্রেশার ঠিক থাকে, তার মানে হচ্ছে যে আপনার ওষুধটাকে আমাদের হয়তো 2 ভাগ করে সকালে এবং সন্ধ্যায় দিতে হতে পারে। তো সেই ধরনের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আবার ওষুধের মাত্রাও কম বেশি করতে হতে পারে। সুতরাং আর
আরেকটা যেটা বললেন যে তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে যায়, এটা আমার মনে হয় সম্পূর্ণই ভুল একটা ধারণা। তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে বলে আমার জানা নেই, এবং এটার বৈজ্ঞানিক এর কোনো প্রমাণও নেই, ব্যাখ্যাও নেই তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে যায়। তবে আর আরেকটা কথা আমি আবারও বলবো, সিদ্দিকী স্যার খুবই জোর দিয়ে বলেছেন, আপনাকে এটা মনে রাখতে হবে যে ব্লাড প্রেশার কখনো আপনার ভালো হয়ে যাবে না, এটা ভালো হয়ে যাওয়ার অসুখ না, এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে নিরাময় করা যায় না। সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে কীভাবে? নিয়মিত ঔষধ খেয়ে। সুতরাং আপনাকে সারা জীবনই ব্লাড প্রেশার ওষুধ খেয়ে যেতে হবে, এটাকে আপনাকে মনে রাখতে হবে। হয়তো এটার মাত্রাটা কম বেশি হতে পারে, কিন্তু আপনার ওষুধ আপনি সারা জীবনই আপনাকে খেয়ে যেতে হবে, এবং এটা কোনো সময় ভালো হয়ে যাবে না। কোনো সময় আপনার আরেকটা ভুল ধারণা যেটা আমাদের রুগীদের মধ্যে থাকে, যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে মানে ব্লাড প্রেশার, আপনি হয়তো ওষুধ খাওয়ার পর দেখলেন রক্তচাপ আপনার 125/70 হয়েছে, আপনি বললেন যে ও এটা নিয়ন্ত্রণে চলে আসছে, এখন বোধহয় ওষুধ খেলে এটা আরও কমে যাবে। তা হবে না। তার মানে হচ্ছে যে আপনি যদি নিয়ন্ত্রণে আসে, তার মানে কি ওই ওষুধটা আপনার জন্য ঠিক আছে, আপনাকে ওই মাত্রায় ওই ওষুধটা খেয়ে যেতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন হুট করে ওষুধ বন্ধ না করি, আবার হুট করে ওষুধ পরিবর্তন না করি। আমরা আসলে স্যারদের আলোচনা থেকে দুটো ভুল ধারণা বা প্রচলিত ধারণা যেটা আমাদের মধ্যে আছে আমরা আসলে সম্পর্কে জানো। এক হচ্ছে যে প্রেশার, যেটা রুগীরা অনেক সময় বলেন যে প্রেশার মাঝে মাঝে বেড়ে যায় তখন ওষুধ খায়, বা স্যাররা আরেকটা বলেন যে প্রেশার এখন কন্ট্রোলে আছে এজন্য ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে। এটা আসলে কোনোভাবেই করা যাবে না। প্রেশারটা এমন একটা জিনিস যেটা আমাদের আসলে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হয়তো আমাদের কম বেশি বা অ্যাডজাস্ট আমরা করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে প্রেশার বেড়ে গেলে এখানে আসলে তেঁতুলের টক বা এগুলো কোনো আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। তো আমি এবার একটু অন্যদিকে একটু একটা প্রসঙ্গে স্যারের FM সিদ্দিক স্যারের কাছে শুনতে চাই যে গর্ভবতী মা একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে প্রেশার মাপা জরুরি কতখানি, বা এ থেকে কি কি জটিলতার সম্ভাবনা রয়েছে, স্যার যদি এ সম্পর্কে একটু বলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখনই কোনো মহিলা গর্ভবতী হন, প্রথমেই যে জিনিসগুলো চেক করা হয় তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ব্লাড প্রেশার চেক করা। এবং প্রথম সপ্তাহ থেকেই যারা অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্ট আছেন তারা কিন্তু ব্লাড প্রেশার মনিটর করেন এবং লিখে রাখেন। তার মধ্যে একটা পোর্শন মা আছেন যারা আগে থেকেই কিছুটা উচ্চ রক্তচাপের রোগী ছিলেন, তারা ওষুধ খাচ্ছিলেন, প্রেগনেন্ট হয়েছেন, এখন তারা কি করবেন। আরেকটা হচ্ছে যে কখনোই আগে উচ্চ রক্তচাপ ছিল না, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের রক্তচাপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই দুই গ্রুপের মায়েরা আছে। তো যিনি আগে থেকেই উচ্চ রক্তচাপের রোগী ছিলেন এবং ওষুধ খাচ্ছিলেন, সেই সব মায়েদের প্রথমে একটা ধারণা হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে যে দুই গ্রুপের মায়েরই কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে পুরো প্রেগনেন্সি। সেই জন্য তাকে একটু ঘন ঘন ফলো আপে যেতে হবে, প্রয়োজনে 2 সপ্তাহ 4 সপ্তাহ পরপরই যেতে হবে, যাতে সব ব্লাড প্রেশার, ফিটাল মায়ের, গর্ভবতী মায়ের যে ইন্ট্রাউটেরাইন আছে, ফিট আছে ও কীরকম আছে সেটা মনিটর করা হয়। তো দেখতে হয় যে আগে কিছু কিছু ওষুধ মা খেতেন, যে ওষুধটা হয়তো বা প্রেগনেন্সির সময় পাল্টাতে হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ কতগুলি উচ্চ রক্তচাপের ওষুধ আছে যেগুলো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেয়াই যাবে না, এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেয়ার ওষুধের কতগুলো নির্দিষ্ট ওষুধ আছে সেটা মনে রাখতে হবে। কাজেই এটা হচ্ছে একটা, যারা আগে খাচ্ছিলেন তাদের ওষুধ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আর যারা প্রথম গর্ভবতী হওয়ার পর থেকে প্রেশার বাড়ছে, এদের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। এর জন্য নিতে হয় যে আমরা জানি গর্ভবতী অবস্থায় যখন উচ্চ রক্তচাপ বাড়ে সেটা মা এবং বেবি দুইটার জন্যই রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং একলামশিয়া যে টার্মগুলো আমরা জানি, যেখানে অত্যন্ত জটিলতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে এইগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, রোধ করতে পারি, সেজন্য ওই গ্রুপের মায়েদেরকে নিয়মিত মানে ব্লাড প্রেশার চেক করে একটা সুনির্দিষ্ট মাত্রায় রক্তচাপ রেখে দিতে হবে, একদম বাচ্চা ফুল টার্ম হওয়া পর্যন্ত, বাচ্চা হয়ে যাওয়া পর্যন্ত। এমনকি বাচ্চা হয়ে যাওয়ার পরেও
সেই সমস্ত মাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে। আমি ওষুধের নাম বলছি না, কারণ সবার জন্য এটা প্রযোজ্য হবে না। স্যার যে পয়েন্টটা হাইলাইট করলেন যে প্রেগনেন্সির সময় প্রেশারের সাথে জটিলতা, যেখান থেকে এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, এবং আমাদের মনে রাখা প্রয়োজন যে মা মৃত্যুর, ইভেন অনেক সময় শিশুরও মৃত্যুর কারণ হতে পারে এসব এক্ল্যাম্পসিয়া বা প্রি এক্ল্যাম্পসিয়া। আমি এই রিলেটেড মুহিবুর রহমান স্যারের কাছে জানতে চাই যে স্যার একটা বলছিলেন যে গর্ভবতী অবস্থায় তখন নতুন করে প্রেশার হলো, সেখান থেকে হয়তো প্রি এক্ল্যাম্পসিয়া, এক্ল্যাম্পসিয়া বা যারা এগুলোতে আক্রান্ত হয়েছেন, পরবর্তীতে আফটার প্রেগনেন্সি কি তাদের সবসময় প্রেশার ওষুধ খেতে হবে, বা তাদের পরবর্তীতে প্রেশার, উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কতখানি? এখানে ব্যাপারটা হলো, যদি উনি আগে ওনার রক্তচাপ স্বাভাবিক ছিল এবং এখন গর্ভাবস্থায় ওনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এগুলো সাধারণত এই ঘটনাটা ঘটে থাকে প্রি এক্ল্যাম্পসিয়া কিংবা এক্ল্যাম্পসিয়াতে, এবং ইউজুয়ালি ঘটে হচ্ছে প্রথমবার প্রসব করার সময়, প্রাইমে গ্রাভিডাতে। তো সেগুলোতে হয়, সেটা এই ধরনের মায়েদের দেখা গেছে যে তাদের বাচ্চা হয়ে যাওয়ার পর, ডেলিভারির পরে তাদের উচ্চ রক্তচাপ আবার কমে আসে এবং নিয়ন্ত্রণে চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের মায়েদের পরে আর বাচ্চা প্রসব করার পরে আর ওষুধ খেতে হয় না, কারণ তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাবস্থায় যখন রক্তচাপ বেড়ে গিয়েছিল, পরেও রক্তচাপ বেশি থাকে, কিন্তু সেটা সংখ্যা কম। সেই সব মায়েদের পরেও ওষুধ খেয়ে যেতে হবে। আর সুতরাং এটা নির্ভর করে যে প্রসব করার পরে ওনার রক্তচাপ কোন অবস্থা থাকে। যদি রক্তচাপ তখনও বেশি থাকে তো ওষুধ খেতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আবার নর্মাল বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন ওষুধপত্র খেতে হবে না। আর আরেকটা কথা আমি যা একটু স্মরণ করে দিতে চাই, যারা নতুন বিয়ে করেছেন, এখনও তাদের বাচ্চা নেওয়ার ইচ্ছে আছে, তাদের কিন্তু কয়েক ধরনের উচ্চ রক্তচাপ ওষুধ আছে যেগুলো খাওয়া নিষেধ। তো ইভেন সেটা বাচ্চা গর্ভধারণ করার আগে থেকেই সেটা বন্ধ করতে হয়। তো এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনি যদি মনে করেন যে আপনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে সেটা আপনার চিকিৎসককে জানানো উচিত, যাতে চিকিৎসক সেই ব্যাপারে সাবধান হতে পারেন এবং সেই ধরনের ওষুধগুলো বন্ধ করে দিতে পারেন। বন্ধ করে দিতে হবে বাচ্চা গর্ভধারণ করার আগেই, তা না হলে আপনার গর্ভের সন্তানের কিছু ক্ষতি হতে পারে। আমরা আমাদের আজকে আলোচনা খুব শেষের দিকে চলে আসছি। আমরা হাইপারটেনশন সম্পর্কে অনেক কিছু জানলাম। আমি সিদ্দিক স্যারের কাছে জানতে চাই, আমরা রিসেন্টলি বলছিলাম যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সেলিব্রেট করেছি। সো আমাদের দেশে বিভিন্ন মেডিকেল কলেজ আছে, তারপর ইনস্টিটিউট আছে, আবার আমাদের আসলে গ্রামেও সাধারণ মানুষ আছে। সব ধরনের মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি বা সচেতনতা বাড়ানোর জন্য প্রেশার নিয়ে আমরা কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করার সুযোগ আছে বলে আপনি মনে করেন স্যার? এইটা একটা ব্যাপক ভিত্তিক কাজ। আমাদের যে এপিডেমিওলজিক্যাল ডেটা বা যা আমাদের সারা পৃথিবীতেই, এইটা একটা বিশাল চ্যালেঞ্জ। মানে সমস্ত বিশ্বে আমরা গত 15-20 বছর ধরে শুনে আসছি, মানে এই ব্যাপারটা থেকে কোনো দেশ, উন্নত দেশ বা যারা মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ বের হয়ে আসতে পারেনি। অ্যালার্মিং হচ্ছে, আমাদের বলা হয় যে পৃথিবীতে 1.3 বিলিয়ন পিপল সাফারিং ফ্রম হাইপারটেনশন। তার মানে বলা হয় যে কত 103 কোটি মানুষ বোধহয় হাইপারটেনশন, 800 কোটি লোক পৃথিবীতে আছে। তাহলে এটা হচ্ছে রেকর্ডেড। কিন্তু আবার গবেষণায় দেখা গেছে যতগুলো রেকর্ডেড হাইপারটেনশন, সেটা হলো অনলি 50%। তাহলে আমরা ধরে নিতে পারি যে পৃথিবীতে আসলে আরও বেশি লোক হাইপারটেনশনে আক্রান্ত, অন্তত 2 বিলিয়ন তো হবে। এদের মধ্যে মানে কন্ট্রোল 50%-এর নিচে। আর সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে কি, এই যে 1.3 বিলিয়ন পিপল হাইপারটেনশনে ভুগছেন, এর 85% হচ্ছে নিম্ন আয়ের দেশ এবং মধ্য আয়ের দেশ। আমাদের ধারণা ছিল যে হাইপারটেনশন হয়তো বড় লোকের অসুখ, আসলে এপিডেমিওলজি তা বলছে না, বলছে যে এটা গরিব দেশে আরও বেশি হচ্ছে। তাহলে এই বার্ডেনটা আমাদেরই বেশি, আমাদের প্রতি 4 জনে 1 জনের হাইপারটেনশন হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা বলা যায় যে ম্যাক্রো লেভেলে এবং মাইক্রো লেভেলে। তাহলে সমস্ত প্রচার মাধ্যমগুলোতে আমাদের মতো যারা চিকিৎসক আছেন,
তাদেরকে বিভিন্ন প্রচার মাধ্যমে এটা যে সাইলেন্ট কিলার, এটার কতগুলি টার্গেট অর্গানকে এটা ড্যামেজ করে, স্ট্রোক করে, এবং এগুলি হার্ট অ্যাটাক করে, কিডনি রোগ করে, অন্ধত্ব করে, এবং এগুলো ঠেকানো যায় এই চিকিৎসা করে, আগে আগে রোগ নির্ণয় করে। এই মেসেজগুলো আমাদেরকে সর্বস্তরের মানুষকে ছড়িয়ে দিতে হবে। সেটা দিতে হলে কিন্তু নিয়মিত প্রোগ্রাম করতে হবে। আপনার মনে আছে কিনা, আমাদের স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি যখন ডায়রিয়ায় ব্যাপক হারে রোগ মারা যাচ্ছিল, তখন কিন্তু কয়েকটা টেলিভিশনে খুব পপুলার হয়ে খুব ভালো এফেক্ট হয়েছে। এর মধ্যে একটা ছিল স্যালাইনটা, এই যে 1 চিমটি লবণ, 1 মুঠো গুড়, এটা যে কত এফেক্টিভ ছিল এই অ্যাডটা, এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যু প্রতিরোধ করেছে। সিমিলারলি এখন তো ওই ধরনের কমিউনিকেবল ডিজিজগুলি কম, এখন হলো নন কমিউনিকেবল। হাইপারটেনশন হচ্ছে একটা অন্যতম প্রধান ঘাতক। তো আমাদেরকে মাস মিডিয়াগুলোতে প্রচার করতে হবে। আর আমাদের যে স্বাস্থ্য প্রফেশনালরা আছেন, মেডিকেল কলেজে আছেন, উপজেলাতে আছেন, আমাদের ইনকর্পোরেট করতে হবে ভ্যাকসিন বা যেগুলো নিয়ে আমরা স্বাস্থ্য শিক্ষা দিই, সেখানে হাইপারটেনশনের ব্যাপারটাকেও, সচেতনতাটাকে ঢুকিয়ে দিয়ে সেটাকে প্রচার করতে হবে, ধারাবাহিকভাবে প্রচার করতে হবে। আমাদের সাথে হলে ন্যাশনাল লেভেল এবং একদম কমিউনিটি লেভেল, পার্সোনাল লেভেল, ফ্যামিলি লেভেল, সব লেভেলে আসলে আমাদের সহযোগিতার প্রয়োজন, সব কিছুর সহযোগিতা প্রয়োজন। স্যার, একইভাবে মুজিবুর রহমান স্যারের কাছেও, যেহেতু রিসেন্টলি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে গেল এবং আমরাও আজকে হাইপারটেনশন নিয়ে অনেক আলোচনা করলাম, সো আপনি যদি স্যার জাস্ট একদম অনুষ্ঠানের শেষে আর কি সচেতনতামূলক সাধারণ কিছু যদি বলেন স্যার। সংক্ষেপে বলি, কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে। প্রথমত, যে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ নেই, সুতরাং আপনাকে রক্তচাপ মাপতে হবে। এছাড়া উচ্চ রক্তচাপ নির্ণয় করার আর কোনো পদ্ধতি নেই। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের শতকরা 50% জানেনই না তার উচ্চ রক্তচাপে ভুগছেন। সেই জন্য আমাদের নিয়মিত প্রেশার মাপার চেষ্টা করতে হবে এবং প্রেশার মাপতে হবে। আর 3 নম্বর কথা হচ্ছে যে উচ্চ রক্তচাপের আপনাকে যে ওষুধ খেতে শুরু করতে হয়, তা আপনি ওষুধ অবশ্যই খেয়ে যেতে হবে, এবং আপনি মনে রাখতে হবে যে আপনাকে খুব সম্ভবত সারা জীবনে ওষুধ খেতে হবে, এবং সেটা মাত্রা কম বেশি হতে পারে। এই ব্যাপারে যেন আপনি কোনো ধরনের কারো পরামর্শ কিংবা কারো উপদেশে আপনি রক্তচাপের ঔষধ বন্ধ না করে দেন। 3 নম্বর কথা হচ্ছে, আমাদের যাদের উচ্চ রক্তচাপ ডিটেক্টেড হয় তাদের আবার মাত্র 50% চিকিৎসা পায়, এবং যে 50% চিকিৎসা করে তাদের 50% মানে অর্ধেক মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সুতরাং রক্তচাপের শুধু ঔষধ খেলেই হবে না, ঔষধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি ভাবেন আমি ওষুধ খাচ্ছি, সেটাই যথেষ্ট না, আপনার নিয়ন্ত্রণ আছে কিনা সেটাও জানতে হবে। সুতরাং এবং এই উচ্চ রক্তচাপ নির্ণয় করার ব্যাপারে আমি বলতে পারি, আমরা যদি আমাদের একটা কমিউনিটি ক্লিনিকের কিন্তু বিশাল একটা আমাদের নেটওয়ার্ক আছে, আমরা যদি সেখানকার যারা থাকেন তাদেরকে আমরা কীভাবে রক্তচাপ মাপতে হয় এটা যদি আমরা শিখিয়ে দিতে পারি, তাহলে যে মানুষ যে কারণেই আসুক কমিউনিটি ক্লিনিকে কিংবা উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেটা চুলকানিই হোক কিংবা পা ব্যথাই হোক, মাথা ব্যথাই হোক, সবার জন্য রক্তচাপ মাপা হয়। কারণ তাহলে দেখা যাবে যে আমরা অনেককেই ডিটেক্ট করতে পারবো যারা রক্তচাপের জন্য আসেননি, কিন্তু তাদের রক্তচাপ আছে। সুতরাং আমরা যদি এই জিনিসটাকে আরও বেশি ব্যাপকভাবে জনপ্রিয় করতে পারি, যে সবাই যেন উচ্চ রক্তচাপ কমিউনিটি ক্লিনিকে হোক, উপজেলা হেলথ কমপ্লেক্সে হোক, যেখানে যাক, কিংবা একজন যে কোনো ডাক্তারের কাছে কোনো রুগী যে কোনো কারণেই যাক, তার রক্তচাপটা যেন মাপা হয়। এইটা করলেও আমরা কিন্তু অনেক উচ্চ রক্তচাপের রোগীকে শনাক্ত করতে পারবো, এবং তাদেরকে চিকিৎসার আওতায় আনলে আমরা ওই উচ্চ রক্তচাপজনিত জটিলতা অনেকখানি কমিয়ে ফেলতে পারবো। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের 2 স্যারের পক্ষ থেকে যেটা শুনলাম, যে আসলে প্রেশার মাপাটা যেমন জরুরি, একদিকে হচ্ছে নিজের শারীরিক সুস্থতা, জটিলতা প্রিভেন্ট করা, আরেকটি হচ্ছে যে এই সম্পর্কে আমাদের সকলের সচেতনতা প্রয়োজন, পরিবারের সকলে, ফ্রেন্ড সার্কেল যারা আছেন সকলের সচেতনতা প্রয়োজন। লাইফস্টাইল নিয়ে অনেক কথা হয়েছে, আমরা আমাদের দৈনন্দিন যে রুটিন, এই যে হাঁটা চলা, পার্সোনাল ব্যাড হ্যাবিট যেগুলো আছে, স্মোকিং, অ্যালকোহল, এগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা প্রতিদিন হাঁটার চেষ্টা করব। আর যদি হাইপারটেনশন ডায়াগনোসিস হয়ে যায়, নিয়মিত ওষুধ খাবো
চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন আসলে মে মাসটাকে ওরা মেজারমেন্ট অ্যাওয়ারনেস মান্থ বলে, যে এই মাসে ওরা বিভিন্ন রকম ক্যাম্পেইনে কথা বলে টু মেজার দ্য ব্লাড প্রেশার। সো আমরা আসলে যারা হয়তো কোনো উপসর্গ নেই, আমরা হয়তো জানি না, আমরা চেষ্টা করব, এই আলোচনা যারা শুনছেন তারা চেষ্টা করবো অতি শীঘ্রই আমাদের প্রেশারটা একবার চেক করে দেখব যে এটা আসলে ঠিক লেভেলে আছে কিনা। আমি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমি আমাদের প্রফেসর FM সিদ্দিক স্যার এবং প্রফেসর মুহিবুর রহমান স্যারকে তাদের ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।